আজকে আমাদের যে বিশেষ আলোচনা এটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে বিভিন্ন সামাজিক আইন। এই পরীক্ষা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টপিক থেকে কোশ্চেন আসে। এখান থেকে 100% কোশ্চেন একটা আসবেই এই একটা ক্লাস থেকে। তো যাই হোক, এই আইনগুলো কি কি ছিল সে আইন নিয়ে আমরা আলোচনা করছি। তো বলা হচ্ছে যে ব্রিটিশ শাসন আমলের যে বিভিন্ন সামাজিক যে আইনগুলো ছিল, যে নতুন কুসংস্কার মুক্ত করার জন্য যে সমাজে বিভিন্ন নতুন আইন চালু করা হয়েছিল। তো সে আইনগুলো কি কি? সবার প্রথমে যেটা আছে 1775 খ্রিস্টাব্দ ব্রিটিশ নিয়ন্ত্রণ দ্বারা শিশু হত্যা, যেটাকে ইনফেন্টিসাইড বলা হচ্ছে, এটা বিলোপ করা হয়েছিল, যে শিশু হত্যা বিলোপ করা হচ্ছে 1775 খ্রিস্টাব্দে। তারপরে কি 1802 খ্রিস্টাব্দে ওয়েলেসলি কর্তৃক শিশু হত্যা ইনফেন্টিসাইড বিলোপ। এখানে হচ্ছে এই 1802 খ্রিস্টাব্দে যে গঙ্গাসাগরে যে সন্তান যে ভাসিয়ে দেওয়ার যে প্রথা সেটা বিলোপ করা হয়েছিল। মহিলা মানে কন্যা সন্তান 1802 খ্রিস্টাব্দের যে এই শিশু হত্যা, এটা হচ্ছে কন্যা সন্তান যে গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়ার যে প্রথা ছিল সেটা বিলোপ করা হয়েছিল, সেটা হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসছে 1811 খ্রিস্টাব্দে, যেটা বাংলা সরকার কর্তৃক দশম বিধি অধীনে, মানে দশম আইন অনুযায়ী, দশম রেগুলেশন, আইন তো না, রেগুলেশন অনুযায়ী স্ল্যাভারি মানে দাস ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। যে 1811 খ্রিস্টাব্দে দশম রেগুলেশন অনুযায়ী দাস ব্যবস্থার বিলোপ করা হয়েছিল। তারপরে যেটা আসছে যে 1829 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা এটাকে বিলোপ করা হচ্ছে 17 নং রেগুলেশন অনুযায়ী। আর এর ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তার নাম রাজা রামমোহন রায়। 1831 থেকে 37 এই যে সময়কাল, এই সময়কাল আমরা জানি বেন্টিংকের সময়কাল। তো এই সময় ঠগি দস্যুদের দমন করা হয়েছিল। যে ঠগি দস্যু, এই ঠগি দস্যুদের দমন করার জন্য উইলিয়াম বেন্টিং পাঠিয়েছিলেন কর্নেল স্লিম্যানকে। কর্নেল স্লিম্যানকে পাঠানো হয়েছিল এই অভিযানে। তো ঠগি দস্যুদের দমন কবে হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে। আর কে করেছিলেন? সেটা হচ্ছে কর্নেল স্লিম্যান। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সেই সময় ছিলেন উইলিয়াম বেন্টিং। এর পরবর্তীতে যে দাস ব্যবস্থা চিরতরে একদম বন্ধ করা, আগের 1811 খ্রিস্টাব্দে দাস ব্যবস্থা বন্ধ করা হয়েছিল, যে দাস ব্যবস্থা দেশের মধ্যেই খালি বন্ধ করা হয়েছিল। তো এবার 1843 খ্রিস্টাব্দে এর দাস ব্যবস্থাটাকে চিরতরে বন্ধ করা হচ্ছে, যে ভারতবর্ষ থেকে কোনো অন্যান্য কোনো দেশে যেন আর দাস রপ্তানি করা না যায়, সেটা সম্পূর্ণভাবে দাস ব্যবস্থাকে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে লর্ড এলেন বরার নেতৃত্বে। তাহলে দাস ব্যবস্থাকে কবে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বা বিলোপ করা হয়? তাহলে সেটা 1843 খ্রিস্টাব্দে। আর দাস ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলোপ কে করেছিলেন? লর্ড এলেন বরা কর্তৃক এই ব্যবস্থাটা করা হয়েছিল। 1844 থেকে 48 এই যে সময়কাল, এই সময়কালে লর্ড হার্ডিঞ্জ গন্ড উপজাতির মধ্যে কিন্তু নরবলি প্রথা, এই প্রথাটাকে কিন্তু দমন করা। যে এই ব্যাপারটা হচ্ছে নরবলি প্রথা বা হিউম্যান স্যাক্রিফাইস বলে একটা প্রথা ছিল, যে মানুষকে বলি দেওয়া হতো। এরা কাদের মধ্যে সেই প্রথাটা প্রচলিত ছিল? নাকি গন্ড উপজাতির মধ্যে এই প্রথাটা প্রচলিত ছিল। তো এই প্রথাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কার নেতৃত্বে? লর্ড হার্ডিঞ্জের নেতৃত্বে। আর কত খ্রিস্টাব্দে সেটা? সেটা 1844 থেকে 48 এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু লর্ড হার্ডিঞ্জ গন্ড উপজাতির মধ্যে থেকে নরবলি প্রথাটা উচ্ছেদ করে দিয়েছিলেন। পরীক্ষায় আসে হচ্ছে নরবলি প্রথাটা কে উচ্ছেদ করেছিলেন? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। নরবলি প্রথাটা কাদের মধ্যে প্রচলিত ছিল? গন্ড উপজাতিদের মধ্যে প্রচলিত ছিল। গন্ড উপজাতিরা সাধারণত ভারতবর্ষের মধ্যপ্রদেশ যে অংশটা, সেখানে কিন্তু অবস্থান করত গন্ড উপজাতি। আর গন্ড উপজাতিদের যদি আমরা একটা নাম বলি, বিখ্যাত নাম, তাহলে কিন্তু রানী দুর্গাবতীর নাম আমরা পাচ্ছি। ঠিক আছে, যেটা গন্ডোয়ানা নামে পরিচিত। মুঘল যুগে আমরা গন্ডোয়ানা নাম শুনেছি। তো এই গন্ডোয়ানাতেই থাকতো হচ্ছে গন্ড উপজাতি। আর রানী দুর্গাবতী যে ছিলেন, এরাও কিন্তু গন্ড উপজাতিরই একটা মানুষ ছিলেন, গন্ড উপজাতির মানুষ। যাই হোক, চলে আসে নেক্সট 1856 খ্রিস্টাব্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু এই দ্বারা বিধবা পুনর্বিবাহ অনুমোদিত হয়। বিধবা বিবাহ আইন স্টার্ট হচ্ছে বা বিধবাদের পুনর্বিবাহ স্টার্ট হচ্ছে কবে? 1856 খ্রিস্টাব্দ। এটা কার দ্বারা হচ্ছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাতে এটা হচ্ছে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে 1872 খ্রিস্টাব্দ। এই 1872 খ্রিস্টাব্দের যে আইন, এটা অনেক কয়েকটা নাম আছে। নেটিভ ম্যারেজ অ্যাক্ট, ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট, আবার সিভিল ম্যারেজ অ্যাক্ট, এই তিনটেই নামে কিন্তু হয়। তাহলে নেটিভ ম্যারেজ অ্যাক্ট কত সাল? 1872। ব্রাহ্ম ম্যারেজ অ্যাক্ট কত সাল? 1872। বা সিভিল ম্যারেজ অ্যাক্ট কত সাল? 1872। এই সময় কিন্তু আদিবাসী বিবাহ
আইন দ্বারা বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। যে নেটিভ ম্যারেজ অ্যাক্ট যেটা, সেটা আদিবাসী বা সাধারণ মানুষ আদিবাসী বিবাহ আইন দ্বারা বাল্যবিবাহটাকে নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, নেটিভ ম্যারেজ অ্যাক্ট বা নেটিভকে এখানে আদিবাসী বলা হচ্ছে, দেশীয় হবে। ঠিক আছে, দেশীয় বিবাহ আইন যে, তার দ্বারা। তো এখানে ছেলেদের বয়স রাখা হয়েছিল 18 বছর এবং মেয়েদের বয়স রাখা হয়েছিল 14 বছর। পরবর্তীতে 1891 খ্রিস্টাব্দে বেহারামজি মালাবারির নেতৃত্বে বা প্রচেষ্টায় বিবাহ সম্মতি আইন একটা পাস হয়। ঠিক আছে, বিবাহ সম্মতি আইন, যেটা এজ অফ কনসেন্ট অ্যাক্ট বলা হচ্ছে। তো এই বিবাহ সম্মতি আইন দ্বারা, অর্থাৎ এজ অফ কনসেন্ট অ্যাক্ট এর দ্বারা মেয়েদের বিয়ের বয়স কত করা হয়েছিল? 12 বছর। মেয়েদের বিয়ের বয়স আগেরটা কি ছিল? 14 বছর, এখান থেকে কমিয়ে আবার করা হলো 12 বছর। তাহলে এজ অফ কনসেন্ট অ্যাক্টের সাথে কার নাম জড়িত? বেহরামজি মালাবারি। এজ অফ কনসেন্ট অ্যাক্ট কত সালে হয়েছে? 1891 খ্রিস্টাব্দে। আর এজ অফ কনসেন্ট অ্যাক্টের মাধ্যমে মেয়েদের বিয়ের বয়স কত করা হয়েছিল? নাকি 12 বছর করা হয়েছিল। তারপরে নেক্সট চলে আসছি যে 1929 খ্রিস্টাব্দে বাল্যবিবাহ নিরোধ আইন, এটা হচ্ছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট, যা সাধারণত সারদা আইন নামে পরিচিত। এটা আমরা সারদা আইন নামে বেশি মাত্রায় পরিচিত লাভ পেয়েছে। যে সারদা আইন কত খ্রিস্টাব্দে? সারদা অ্যাক্ট, প্রথম কোশ্চেন হচ্ছে সারদা অ্যাক্ট কিসের সাথে যুক্ত? সারদা অ্যাক্ট যুক্ত হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের সাথে যুক্ত। 2 নম্বর কোশ্চেন, সারদা অ্যাক্টের সাল কত? 1929 খ্রিস্টাব্দে সারদা অ্যাক্ট হচ্ছে, বা সারদা অ্যাক্ট অনুযায়ী বিয়ের বয়সের ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের বিয়ের বয়স কত রাখা হয়েছিল? তো সারদা অ্যাক্টের অনুযায়ী ছেলেদের বয়স রাখা হয়েছিল 18 বছর এবং মেয়েদের বয়স রাখা হয়েছিল 14 বছর। তাহলে সারদা অ্যাক্ট থেকে এরকম 3-4টা কোশ্চেন আসে। এগুলো কিন্তু নেট পরীক্ষায় প্রায় দেখবে কোশ্চেন উঠিয়ে, প্রায় কোশ্চেন এসছে, প্রতি বছরই প্রায় আসে। তো চলে আসি 1931 খ্রিস্টাব্দে শিশু বিবাহ, ঠিক আছে, বা চাইল্ড ম্যারেজ যেটাকে বলা হচ্ছে, শিশু বিবাহ নিরোধ আইন দ্বারা বাল্যবিবাহ নিষিদ্ধ করা, চাইল্ড ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হচ্ছে কবে? 1931 খ্রিস্টাব্দে। আর মেয়েদের সম্পত্তির অধিকার দান করা হচ্ছে 1937 খ্রিস্টাব্দে। সম্পত্তির অধিকার সেটা দেওয়া হচ্ছে কবে? 1937। 1935 খ্রিস্টাব্দের যে ভারত শাসন আইন ছিল, সেই ভারত শাসন আইনে কিন্তু এই বিষয়ে কিন্তু কথা বলা ছিল। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 1937-এ যে ভোট হচ্ছে, ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, সেই সময় কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখা হয়েছিল এবং মেয়েদেরকে কিন্তু ভোট দেওয়ার অধিকারও কিন্তু এই সময় দেওয়া হয়েছিল। যাই হোক, তো মহিলাদের সম্পত্তির অধিকার কিন্তু এই সময় দেওয়া হয়েছিল। আর লাস্ট আমাদের আজকের এটা দেখা যাচ্ছে অ্যাক্ট অফ 1870, মানে 1870 যে আইন, এই আইন অনুযায়ী কী হয়েছিল? বার্থ রেজিস্টার করা হয়েছিল, মানে জন্মর যে তালিকা, ঠিক আছে, জন্ম হচ্ছে জন্মের যে তালিকা, তো সেটা কিন্তু তৈরি করা হচ্ছিল। বার্থ রেজিস্ট্রেশন বা রেজিস্টার করা শুরু হয়েছিল। ঠিক আছে, জন্ম নথিভুক্ত আর কি, জন্ম নথিভুক্ত করা হয়েছিল। এটা কবে থেকে স্টার্ট হয়েছিল? বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে, সেটা কবে থেকে? 1870 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই আইনটা চালু হয়েছিল। 1870-এর অ্যাক্ট, এর মাধ্যমে বার্থ রেজিস্টার করা কিন্তু স্টার্ট কিন্তু হয়েছিল। ঠিক আছে, জনগণনা কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি 1871 থেকে স্টার্ট হয়েছিল। তো এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু রিলেটেড। তো যাই হোক, আজকে এই যে ছোট্ট একটা আলোচনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় যে বিভিন্ন ভেরিয়াস সোশ্যাল যে ব্রিটিশদের আন্ডারে যে সোশ্যাল যে ইম্প্যাক্টগুলো ছিল, বা যে আইনগুলোকে তারা বাতিল করেছিল, নতুন নতুন কুসংস্কারগুলোকে, পুরনো কুসংস্কারগুলোকে বাতিল করে যে নতুন আইন তৈরি করেছিল, সেই বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসেই পরীক্ষায়, প্রত্যেকটা পরীক্ষাতে আসে। তো তার মধ্যে কিন্তু এইখানে যে কটা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখান থেকে কিন্তু 100% কিন্তু কোশ্চেন কমন পাওয়া যাবে, আসবেই, গ্যারান্টিযুক্ত। ঠিক আছে, তো সেটা এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে কিন্তু তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।